আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে শুধু ধামাকা হবে না, ধামাকার চেয়েও বড় কিছু হবে। আজকে বিশাল ভয়াবহ সুনামি হবে, আর এই সুনামিতে বাংলার তানুমণ্ডলের সব ইতিহাস তছনছ হয়ে যাবে। শুধু তানুমণ্ডলের না, তানুমণ্ডলের সাথে বাংলাদেশি ডাইনি মাগিনুরেরও জীবনের সব ইতিহাস উলটপালট হয়ে যাবে। এই তানুমণ্ডল যে আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তার নিজের মেয়ে না, সেটা আজকে আবারও একদম পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে যাবে। আমি প্রমাণ করে দিব। তাই আজকের ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। এমনিতেই আমার ভিডিওগুলো আপলোড করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। আপনারা যদি লাইক নিয়ে কিপটামি করেন, কৃপণতা করেন, তাহলে কিভাবে হবে বলেন তো? তো তানুমণ্ডলও আজকে বা কালকে একটা শর্টস ভিডিওতে তার জীবন পরিবর্তনের টাইটেল থাম্বনেল দিয়ে, মানে থাম্বনেল শর্টস ভিডিওতে তো আর থাম্বনেল দেয় নাই, মানে ওইরকম একটা টাইটেল দিয়ে যে আমার জীবন বদলে দিয়েছে, বদলে দিয়েছে বলে আবার কান্না লাগাইছে। সেখানে খুশি পাবে যে তার জীবন বদলে গেছে, আনন্দময় সুখের হয়ে গেছে। আর সেটা কিভাবে? সেটা তার যে শাশুড়ি, ওই কি বলবো, শাবানা নাকি ওই ফকিন্নি বেডি, তার শাশুড়ি তার জীবনটা বদলে দিয়েছে। তার মতন একটা বাপসারা বাংলার তানুমণ্ডলকে পছন্দ করে নিজের ছেলের বউ হিসেবে নিয়ে গেছে। মানে তানুমণ্ডলের চাইতে ভালো মেয়ে পৃথিবীতে বা বাংলাদেশে আর কোথাও নাই। এইভাবে সে গর্ব করে তানুমণ্ডলের শ্বশুরকে সে কনভিন্স করছে, করছে। তানুমণ্ডল তার মাকে পেয়ে, মানে শাশুড়িকে পেয়ে গর্ভবতী হয়ে গেছে। এখন একা থেকে মানে দোকা হয়ে যাবে, সে নিজেও মা হয়ে যাবে। এমন মানে দিয়ে সে একটু লেকচার দিয়ে গেছে বা গলাবাজি করে গেছে। তো আপনারা দেখেন যে কি বলবো, কিভাবে মানে আমার শুধু ওইখানেই তাদের ভিউজ দেখে আমার মানে হিংসা হয় না, জেলাস হয় না, ঠিক আছে? আমার মেজাজ গরম হয় যে এরা কি, এরা কতটা ফকির নিয়ে ছোট লোক, দুশ্চরিত্র, রাতের রানী, খাটের রানী। এইটা একদম প্রমাণিত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত যত ভিউয়ার্সরা অসচেতন, অবিবেচক ভিউয়ার্সরা, টিনের চশমা পরা ভিউয়ার্সরা তাদেরকে ভিউজ দিয়ে টাকা ও ডলার ইনকাম করার সুযোগ করে দিচ্ছেন, তাদের মানে দাসত্ব করতেছেন। এইটা দেখে আমার খুব রাগ লাগে যে আপনারা যদি দাসীবান্দিগিরি করতে ইচ্ছা করে, কোনো মানে একটু উচ্চ শ্রেণীর মানুষের মানে দাসীবাদীর কাজ করেন। এসব ফকিন্নি, এসব খাটের রানী, রাতের রানী, পাট ক্ষেতের রানীদের মানে দাসত্ব কেন আপনারা মেনে নিচ্ছেন, বা তাদের দাসীবাদীর মানে ইয়েটা, মানে দায়িত্বটা কেন আপনারা পালন করতেছেন? ঠিক বুঝি না, ধিক্কার দিতে ইচ্ছা করে এইসব অসচেতন, অবিবেচক ভিউয়ার্সদেরকে। তো ভিউয়ার্স, মানে শুরু থেকে আসি, না হলে ঠিক মতো বুঝতে পারবেন না, ঠিক আছে? এই যে দাঁতের বাগানের সাথে আমি গত পরশুদিন যে কল রেকর্ডটা শেয়ার করছি, সেখানে দাঁতের বাগান আমার সাথে অনেক গলাবাজি করছে, উঁচু গলায় কথা বলছে, মানে যত ধরনের কথাগুলো বলছে সবগুলোই মিথ্যাচারিতা করে গেছে। উল্টো মানুষের কাছে আমাকে অপরাধী বানানোর জন্য, মানে আমি মানে কল রেকর্ড করব, সেটা আবার পাবলিশ করে দিব, শেয়ার করব, এটা সে আগে থাকতেই বুঝতে পারছে, যে করছে। সে কোনোভাবেই যে তার স্বীকারোক্তি সেখানে দিতে চায়নি। সেটা যারা এখনো পর্যন্ত বুঝতে পারতেছেন না, তারা কি বলবো, একটু বেশি করে মানে জ্ঞান বুদ্ধি হওয়ার ওষুধ খান, একটু বেশি বেশি আয়োডিনযুক্ত খাবার খান, ঠিক আছে? নাহলে আপনারা সারা জীবন এই বুদ্ধি প্রতিবন্ধী থেকে যাবেন। যে যারা আমার ওই ভিডিও দেখে মনে করেন যে এতদিন পর্যন্ত দাঁতের বাগানকে ভুল বুঝেছিলাম, আসলে খারাপ তো আপনি। তো আসতেছে এই জন্যই ধারাবাহিকভাবে এই ধামাকা বা মহাপ্লাবন, এই সুনামি গুলো তাদের জীবনে নেমে আসতেছে। তো মনোযোগ সহকারে শুধু দেখতে থাকেন ইয়ে করে। তো দাঁতের বাগান সেখানে যে কথাগুলো বলতেছিল, এই যে আমি কেন দাঁতের বাগানকে বাদ দিয়ে বা ইয়ে করে পরকের রানী সাগিনুরকে বিয়ে করছি, এটা সে আমি কি বলে দিছি আপনাকে যে আপনি সাগিনুরকে বিয়ে করেন, ইয়ে করেন? আপনি সাগিনুরকে বিয়ে করলেন কেন?
আমাকে কেনার উত্তর সে দিতে দেয়নি। আমি তাকে কোনোভাবে থামাইতে পারতেছিলাম না, আমাকে কথা বলতে দিচ্ছিল না। যে একজন কথা বলবে, একজনের কথা শেষ হলে আরেকজন কথা বলবে, এভাবেই তো আলোচনা হয়, এভাবেই সংলাপ হয়, তাই না? কিন্তু সে শুধু একা বলবে, আমি শুধু শুনেই যাব। এই জন্য সে সেদিন ফোন দিছিল। তো আমি তার কোনো কথার উত্তর দেওয়ার সুযোগ পাইনি। তো তাকে একটা কথা বলছিলাম যে তুই তোর সাথে রিলেশন থাকাকালীন সময় আমাকে জানাইছিলি যে তোর ভাবি বাংলাদেশি ডাইনি মাগিনো বিবিএতে পড়ে, তার বাড়ি কই। এই কথাগুলো সেদিন রেকর্ডিং এ উঠতে পারে নাই, মানে কথা বলার সুযোগই দেয়নি সে আমাকে। তো সে আমাকে তো জানাইছিল যে তার ভাবি বিবিএ পড়ে, কততম সেমিস্টারে পড়ে, এটা সেটা জানাইছিল যে তার ভাইয়ের বিয়ের সময় এততম সেমিস্টারে পড়ে, তার ভাইয়ের শ্বশুর মানে বাঙালি ব্যাপারী, তার ডাইনি মাগিনুরের বাপ ব্যবসায়ী মানুষ, শিক্ষিত মানুষ, তাদের বাড়ি বিক্রমপুরে, এটা সেটা এইভাবে তার ভাবির পরিবারটাকে আমার কাছে তখন উপস্থাপন করছিল, যখন দাঁতের বাগানের সাথে আমার মানে রিলেশন কন্টিনিউ ছিল, মানে একদম গভীর সম্পর্ক, মাখামাখি একটা সম্পর্ক আর কি, ঠিক আছে। তো দাঁতের বাগান সেখানে কি বললো যে আমি তাকে যখন জিজ্ঞেস করলাম তুই তো পরে জানতে পারছিস যে তোর ভাবি 5 না, তুই কি এটা আমাকে পরে জানিসিস? পরে বলতেছে আমরা যতদিনই জানছি ততদিনই আপনার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তখন আমি কথা বলছিলাম যে তোর ভাই বিয়ে করছে 2009 সালে, আর তোর সাথে আমার ব্রেকআপ হয়েছে একদম 2010 সালের ডিসেম্বরে, ঠিক আছে। তো তখনও কি তুই আমাকে বলতে পারিস না, মানে এই 10-এর মধ্যেও বলতে পারিস না? তো এর আগে তো তুই নিজেই জেনে গেছিস। বলতেছে না, এর আগে থেকেই তো আপনার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আপনার কাছ থেকে আমি পাশ কাটিয়ে চলার চেষ্টা করছি, বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করছি, ইয়ে করছি বা বলছি, আমি বারবার আমার সিম চেঞ্জ করতেছিলাম আপনার কাছ থেকে দূরে যাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, কিন্তু বারবার আপনি আমার নতুন নাম্বার জোগাড় করে আমাকে ফোন দিতেন, আমাকে বিরক্ত করতেন। কত ডাহা মিশা কথাগুলা কয়ে গেছে। আচ্ছা, সিম কার্ড পরিবর্তনের কথা আজকে বাদ দেই, এই কথা বলতে গেলে আমার কিছু সময় নষ্ট হবে, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো তার ভাই এই কোলাঙ্গার দেশি কুত্তা যখন বিয়ে করছে সেটা 2009 সাল। 9 সালের কি মাস, ধরুন এপ্রিল মাস, এই যে এই মাসেই তো সে ম্যারিজ ডে, বিবাহ বার্ষিকী পালন করলো, তাই না? তো 2009 সালে তাদের বিয়ে হয়, 2010-এ তাদের ছেলের জন্ম হয়, ঠিক আছে, একমাত্র ছেলে। তো 10 সালের একদম ডিসেম্বর পর্যন্ত দাঁতের বাগানের সাথে আমার একদম রিলেশন আছে। দাঁতের বাগানের সাথে আশিকের যে অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, এটা আমি শুনতে পারছি 2010 সালের 29শে ডিসেম্বরে, মানে 11 ছুঁই ছুঁই, মাত্র 2 দিন কম 11 সালের। তো এই 9 সাল 8 মাস বা মানে আরো বেশি, এপ্রিল থেকে 9 সালের ডিসেম্বর পর্যন্ত 8 মাসের বেশি, আর 10 সালের পুরো একটা বছর, প্রায় 2 বছরই তো। 2 বছরের মধ্যে সে আমাকে বলার সময় পায় নাই যে তার ভাবি একটা ছলনাময়ী, একটা অশিক্ষিত, একটা রাতের রানী, একটা খাটের রানী, যে তার ভাই ছলনা করে তার মা বাপকেও ঠকাইছে, তার মা বাপের সাথে প্রতারণা করছে, অনেক মিথ্যাচারিতা করছে, অনেক সত্য গোপন করছে। এগুলো সে বলার প্রয়োজন মনে করে নাই। এটা কোনো কথা, যুক্তিসঙ্গত কথা? আচ্ছা, কিছু কিছু হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী দালাল চামচাদের কাছে দাঁতের বাগানের কথাই বিশ্বাস হয়। আচ্ছা, সেইটাই মেনে নেই কিছুক্ষণ। ওই যে অঙ্ক করার সময় মনে করি, ধরি, ধরি হিসেবে দাঁতের বাগানের এইসব কথাকে সত্যি ধরে নেন, ঠিক আছে, যে দাঁতের বাগানের মানে ইয়ে অনুযায়ী যে দাঁতের বাগানের সাথে আমার 2009 থেকেই সম্পর্ক নাই, দাঁতের বাগান আমার কাছ থেকে দূরে সরে যাইতে চাচ্ছে। তো মানে যেটা বলতেছিলাম, মূলত তখন থেকে দাঁতের বাগান হয়তোবা নিজে থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাকে সে সেটা মুখ ফুটে কখনো বলতে পারে নাই, বা বলেও নাই, বা বলার সাহসও করে নাই। নিজে অন্য নৌকায় পা দিয়ে দিছে, অথবা যে যত দূরে যাওয়া যায়, যে আমার ভাই আমার মা বাবাকে এত বড় একটা আঘাত দিল, এত কষ্ট দিল, যে ধরনের একটা ফকিন্নি, অশিক্ষিত একটা রাতের রানী, খাটের রানীকে বিয়ে করে আমার বাবাকে একদম শক করে দিছে। যেই মানে ইয়ে শক পাওয়া থেকে তার বাবা শেষ পর্যন্ত কিডনি ড্যামেজ করে মারা গেছে। কিডনি ড্যামেজ কিভাবে হয়, কতটা কষ্ট পেলে বা কি কারণে হইতে পারে, এগুলো আপনারা একটু ইয়ে করে দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন। যাই হোক, মানে মূলত তখন ওই যে দাঁতের বাগানের মনের মধ্যেও একটা ইয়ে লাগছে যে আমি একমাত্র মেয়ে, আমার ভাই একমাত্র ছেলে, তো একমাত্র ছেলে মা বাবার মনের মধ্যে এরকম আঘাত দিল, এখন আমার বেলাতেও আমি তো একটা রিলেশনে জড়িয়ে আছি, তো
তো আমার এই রিলেশনের খবরটা যখন আমার ফ্যামিলি জানবে তখন তাও আর আরেকটা আঘাত পাবে, আরেকটা কষ্ট পাবে। তো সেই চিন্তা ভাবনা থেকে সে হয়তো বা দূরে সরে যাওয়ার চিন্তা করতেও পারে, ঠিক আছে, মানে আমি মেনে নিলাম তার কথাটা, কিন্তু সে আমাকে বলে নাই কেন, এটা হচ্ছে তার অপরাধ। এখন সে বলতেছে ওই রেকর্ডিং এ সে নাকি আমাকে বোঝানোর চেষ্টা করছে। মূলত তখন থেকে যে তাদের সংসারে যে অশান্তিটা লেগে আসছিল, মানে ওই যে ডাইনি মাগিনোরকে তো জেনেই ফেলছে, বাজারের স্লিপ করতে দিয়েছে, আলু লিখতে গিয়ে খালু লিখছে, খালু লিখতে গিয়ে বালু লিখছে, এই না কি কি তারা ব্লা 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 ইয়ে করছে। তো ইয়ে মানে একটু আওলা জলা লেগে যাচ্ছে, আমি একটু ডিসিপ্লিন মেনটেন করে বলতে পারতেছি না, আপনারা বিষয়গুলোকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মূল কথা হলো এই দেশি কুত্তা ডাইনি মাগিনুরকে বিয়ে করার পর থেকে এই দাঁতের বাগান বা দেশি কুত্তাদের বাড়িতে একটা অশান্তির আগুন জ্বলে গেছে। মানে কারো মনে কোনো শান্তি নাই, সুখ নাই, এটা দাঁতের বাগানের মনের মধ্যেও নাই। সবসময় এই যে কি করলো আমার ভাই, এটা কি করলো কোলাঙ্গার দেশি কুত্তাটা, এটা নিয়ে সবসময় একটা হতাশা বা কষ্ট তাদের মনের মধ্যে কাজ করতো, ইয়ে করতো। তো এটা নিয়ে আমার জীবনে একটা প্রভাব পড়া শুরু করলো, মানে দাঁতের বাগানের সাথে কিছু না কিছু একটু দূরত্ব হওয়া শুরু হইলো, ঠিক আছে। কিছু তো তার স্বভাবের মধ্যে, তার আচরণের মধ্যে পরিবর্তন হয়েছে। সে আমার সাথে রাফ এন্ড টাফ ব্যবহার করা শুরু করলো, অল্পতেই রেগে যাওয়া, মানে খিটখিটে মেজাজের এরকম। তো এতে আমাদের মানে সুখ নষ্ট হওয়া শুরু করলো। তো তাকে আমি সবসময় বোঝাইতাম যে দেখো তোমার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে এইগুলো আমাদের সম্পর্কের মধ্যে টেনে আইনো না, ঠিক আছে। মানে মূলত ওই যে কুলাঙ্গার দেশি কুত্তা এই ডাইনি মাগিনুরকে বিয়ে করছে, এর কারণে না আমাদের সম্পর্কের মধ্যে সুতরাং একটা ভাঙন সৃষ্টি হয়েছে, এটা সত্যি কথা। সেটা কিভাবে দেখেন, এই যে তার সংসারে যখন তার মা বাপের সাথে ডাইনি মাগিনুরের এরকম মানে সম্পর্ক, ডাইনি মাগিনুরকে কোনোভাবেই মেনে নিচ্ছে না, ডাইনি মাগিনুরকে নিয়ে দেশি কুত্তা আলাদা বাসায় থাকতেছে, এরপরেও হাই হুতাশ বা যে ডাইনি মাগিনুর ওই বাড়িতে কোনোদিন প্রবেশ করতে পারবে না, ছেলের বউ অধিকার পাবে না, তুমি দূরে থাকো, এই ফকিন্নি নিয়া, এই রাতের রানী নিয়া, এই খাটের রানী নিয়া, এই সেই। তো এই কষ্ট তো দাঁতের বাগান কোনোভাবেই ভুলতে পারতেছে না। সে তার মা বাপের পক্ষেই, শুধু ভাইকে ভাবিকে মানে ছেঁচি করে যাচ্ছে যে তোরা কাজটা ঠিক করিস নাই, আমার মা বাবাকে এত কষ্ট দিয়ে উচিত করিস না, এটা সেটা। তখন দাঁতের বাগানকে আমি একটু বোঝানোর চেষ্টা করতাম বা বলতাম যে তুমি এখন তোমার মা বাপের পক্ষে কেন সাপোর্ট করতেছো, তাদের বিয়ে করতেছো। তোমার ভাই একটা সম্পর্ক করছে, এই যুগের ছেলে আজকাল মানে সবাই সম্পর্ক করে, ইয়ে করে। তো তুমি যদি এখন তোমার ভাইয়ের এই সম্পর্ক মেনে না নাও বা বিরোধিতা করো ছোট বোন হয়েও, তাহলে তো ভবিষ্যতে আমার আর তোমার বিষয়টা যখন জানাজানি হবে তখন তো তোমার ভাইও তোমার বিরুদ্ধে যাবে যে তুই আমার বিয়ের সময় কি করছিলি না করছিলি মনে নাই, তো এখন আমিও তোর বিরুদ্ধে। আজ হোক কাল হোক, 2 দিন আগে আর পরে তোমার ভাইয়ের এই সম্পর্কটা, বিয়েটা হয়তো বা তোমার মা বাবা মেনেই নিবে, একমাত্র ছেলে, এটা অস্বীকার করে থাকতে পারবে না, ত্যায্য করতে পারবে না বা করবে না, 2 দিন আগে পরে মেনে নিবে। তো তুমি এখানে এগুলোতে জড়িয়ে যাও না, তুমি তোমার ভাইয়াকে সাপোর্ট করো, তোমার মা এবং বাবাকে বোঝানোর চেষ্টা করো। সে আমাকে বলতো, ধমকাইতো আর কি, আমাকে ধমক দিত, তুমি বেশি কথা বলো না, তুমি বেশি বোঝার চেষ্টা করো না, তুমি যা জানো না তুমি সেটা বলো না। এখন আমি যা জানি না মানে সে আমাকে বলছে ডাইনি মাগিনুর বিবিএ পড়ে, অত সেমিস্টারে পড়ে, তার বাপ ব্যবসায়ী শিক্ষিত, তাহলে অসুবিধা কোথায়। তখন মানে সে তো জানে তার ভাবির ক্যারেক্টার, কত বেড়ার খাটকা ভাই আইছে, এই সেই, এখন এই সংসারে অশান্তি লাগছে এটা। তখন সে বলতো যে তুমি আমাদের ফ্যামিলিগত বিষয়ে ইন্টারফেয়ার করার চেষ্টা করবে না, তোমার আমার সম্পর্ক, তোমার আমার জায়গায়, তো শুধু আমাকে নিয়ে কথা বলো, আমার ফ্যামিলি নিয়ে, ফ্যামিলিতে কি হইলো না হইলো সেগুলো নিয়ে কথা বললো না। তখন আমি তাকে একটু ওয়ার্নিং দিছিলাম বা একটু ধমক দিছিলাম, দেখো আজকের পর থেকে তাহলে তুমি, তোমার মন খারাপ, তোমার ভাবি এটা বললো, তোমার ভাই ওইটা বললো, তোমার মা তোমার ভাইকে এটা বলছে, এগুলো আমাকে শোনাইতে আসো না, আর এগুলোর জন্য মন খারাপ বা দুঃখ আমাকে দেখাইতে আসো না, ঠিক আছে। আর ভবিষ্যতের কথা চিন্তা করে বলছিলাম, তোমার ভাবি তোমার পক্ষে সাপোর্ট করতো, তোমার ভাই তোমার পক্ষে থাকতো, আমাদের সম্পর্কটা যখন জানাজানি হইতো বা বলার প্রয়োজন হইতো সেটা। তো তাকে আমি রিলেশন শুরু হওয়ার আগে বা শুরুর দিকে তাকে একটা প্রশ্ন করছিলাম বা তার কাছে জানতে চাইছিলাম তার ওপিনিয়নটা। আচ্ছা, প্রেমের সম্পর্ক কোনো মা বাবাই মেনে নিতে চায় না। এখন ছেলে যত যোগ্যই থাকুক, যত শিক্ষিত বা যত ইয়েই থাকুক, ভালো ছেলে থাকুক, মক্কার ইমাম থাকলেও সে প্রেম করছে, এটা তার জীবনের সবচেয়ে বড় একটা অপরাধ। যে প্রেম করে
সে কখনো ভালো হয় না, এরকম একটা চিন্তা ভাবনা গার্জিয়ানদের মাথার মধ্যে থাকে। প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে সম্পর্কটা অধিকাংশ ফ্যামিলি বা মা বাবাই মেনে নিতে পারে না। তো আমার আর তোমার সম্পর্কটা জানাজানি হইলে তখন যদি তোমার ফ্যামিলি না মানে তখন তুমি কি করবা? আমাদের একদম অন্তরঙ্গ ইয়েতে যাওয়ার আগে এইসব তার সাথে আমি ডিসকাস করতেছিলাম। তো সে আমাকে এইটুকু আশ্বস্ত করছিল, দেখো এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো যে কখনোই আমাদের মধ্যে আমাদের মা বাবা বাধা হয়ে দাঁড়াবে না বা দাঁড়াইতে পারবে না। বলছি এটা কিভাবে গ্যারান্টি সহকারে তুমি বলতে পারো? সে বলছে যে দেখো আমার মা বাবা আমার কাছে শুধু চায় আমি একটু ভালোভাবে পড়াশোনা করি, আমি মানে এর বাইরে আমার মা বাবার আর কোনো কিছু চাওয়া নাই যে আমি যেন এরকম কোনো কাজ না করি যাতে তাদের সম্মান নষ্ট হয়। আমাকে ভালো পড়াশোনা করতে বলছে, সার্টিফিকেট গুলো অর্জন করতে বলছে, ভালো পড়াশোনা। তো আমি ভালো রেজাল্ট করার চেষ্টা করে যাচ্ছি। তো শেষ সময় আমি শুধু আমার বাবাকে এইটুকু বলছিলাম যে আমি জীবনে আমার ডিসিশনটা একটা নিব, ওই ব্যাপারে তুমি কোনো আপত্তি করতে পারবে না, বা ভবিষ্যতে আমি শুধু আমার বাবাকে এটা বলবো যে দেখো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আমি নিজে নিতে চাই, আমার নিজের পছন্দের পাত্রকে আমি বিয়ে করতে চাই, এই অধিকারটুকু আমাকে দাও বা এই সুযোগটা আমাকে দাও। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমার বাবা আমার সব কথা রাখে বা শুনে, আমি কখনো বাবার কাছে কিছু চাই না। তো এই জিনিসটা বাবার কাছে চেয়ে নিব, বাবা নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিবে না। আমি বলছি যদি ফিরিয়ে দেয়, সে আমাকে গ্যারান্টি দিচ্ছে ফিরিয়ে দিবে না, এই ব্যাপারে তুমি 100% নিশ্চিন্ত থাকো। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা যেন তোমার মনে থাকে। আর এই যে তোমার ভাই তখন তোমার বিরোধিতা করবে বা ভাবি করবে, গুডনামি করবে যে আমাদের বেলায় কত কাটি বানছো, কত গুডনামি করছো, এখন তোমার বেলা আসছে। তখন বলছে আচ্ছা তখনকারটা তখন দেখা যাবে, তুমি এখন বর্তমানে আমাদের পারিবারিক বিষয়ে ইন্টারফেয়ার করবা না। তো আমি কিভাবে করব? আমাকে শাসানি দিছে, তো তার শাসানিতে তখন আমি ওই বিষয়টা বাদ দিলাম, যে সে আমাকে ওয়ার্নিং দিছে, তার ওয়ার্নিংটা আমি মেনে নিলাম যে তাদের ফ্যামিলিগত বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। আর সে কিসের একটা ডায়েরি লিখতেছে, বলতেছে আমি তোমাকে নিয়ে বা আমার জীবন বৃত্তান্ত নিয়ে প্রত্যেকদিন একটা ডায়েরি লিখি, সেখানে তোমার নাম আছে, এটা সেটা। সে বলছিল এই ডায়েরিটা নাকি তার মৃত্যুর পরে আমি পড়তে পারবো। বলতেছে তাহলে আমাদের বিয়ের পরে অন্তত পক্ষে আমাকে দেখাই এটা সেটা। না, এখন দেখাবো না, এই ডায়েরিটা মানে আমাকে ওয়াদা করাইছে এটা সেটা তুমি কখনো দেখতে পারবে না, কথা দাও করো, আমি একদম পর্যন্ত লিখবো, মরার আগ পর্যন্ত লিখবো, তুমি তখন দেখে নিও সেখানে আছে। আমি তার অতীতটা জানার জন্য, কারণ ডায়েরি তো মানুষ লেখে, তার ওই যে প্রত্যেকদিন যেহেতু সে ডায়েরি লেখে আমাকে জানাইছিল দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে, কাকে ভালো লাগে, কার সাথে মানে হয় বা কার কাছ থেকে কি কষ্ট পাইলো না বললো, বিশেষ বিশেষ এগুলো লেখে। তো তার আগে কোনো বয়ফ্রেন্ড আছে কিনা বা মানে যে করিম টরিম এটা সেটা ছিল, তার সাথে তার কি ভালো লাগে খারাপ লাগা বা সম্পর্ক কতটুকু গভীর হয়েছে, কতটুকু লেখা আছে। আমার জানার আগ্রহ কৌতূহল ছিল এইটুকু যে আমি যদি এখনই দেখতে পারতাম বা আমি তার জীবনে আসছি, আমাকে নিয়ে সে তার অনুভূতিগুলো কিভাবে ডায়েরিতে লিপিবদ্ধ করছে, আমি যদি একটু দেখতে পারতাম বা বুঝতে পারতাম, জানতে পারতাম। তো অনেক পিরামিডেও সে ডায়েরি দেয় নাই, আমাকে একদম ওয়াদা করাইছে মৃত্যুর আগে যেন আমি না দেখি। আমি বলছি তুমি কি একদম 100% শিওর যে তোমার আমার বিয়েটা বাই চান্স কোনো 1% যদি না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমি তোমার ডায়েরিটা দেখবো কিভাবে? সে আমাকে এইভাবে গ্যারান্টি দিয়েছে বিয়ে হবে, এটা কনফার্ম। বিয়ে বলতে বিয়ে তো হয়েছে, সম্পর্ক হয়েছে যে আমাদের সম্পর্ক মেনে নেবে, সে আমার ঘরে আসবে, একদম কনফার্ম, এই ব্যাপারে কোনো নেই। আচ্ছা ওইটাও বাদ দেয়, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, আর এখানে সব রহস্য লুকিয়ে আছে। তো এখন থেকে আপনারা যেইভাবে ভিডিওটা দেখেন না কেন, এরপরের একটু অংশ কেউ স্কিপ করবেন না, একটু টেনে দেখবেন না, তাহলে কিচ্ছু বুঝবেন না, মাথার উপরে দিয়ে যাইব, কইতে যে গুইতে ঘুরবো। তানু মন্ডলের জীবনের মানে জন্মের রহস্য সারা জীবন আপনাদের মাথার উপরে দিয়ে যাবে। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড ভিউয়ার্স, খুব গুরুত্ব সহকারে শোনেন। আচ্ছা, এই যে তার সাথে সম্পর্ক বা মনোমালিন্য মানে যাই হোক, মানে তার সাথে আমার সম্পর্ক 2008 সাল থেকে, 8 সালের একদম জানুয়ারি মাস থেকে। তো 9 এই কুলাঙ্গার দেশি কুত্তা বিয়ে করলো 9 এই যে এপ্রিলে। ঠিক আছে, তো 10 গিয়ে তার একমাত্র ছেলেও হইল। আর দাঁতের বাগানের সাথে আমার ব্রেকআপ হইল 2010 সালে। 10 সালে বলতে এটা বুঝে দাঁতের বাগানের এটা আমি জেনে ফেললাম। তো এখন কথা হচ্ছে দাঁতের বাগানের সাথে যে আমি যে কল রেকর্ডটা পরশুদিন আপনাদেরকে শোনাইলাম, সেখানেও তাকে যখন প্রশ্ন করতেছি
যে তোর সাথে তো আমার 10-এর ব্রেকআপ হয়েছে, তাহলে তোর ভাবির সম্পর্কে আমাকে জানাস নাই কেন? আমি যে সাকিনুর সম্পর্কে ধারণা পাবো, তার আসল সত্যটা জানতে পারবো, আমার সাথে ডাইনি মাগিনুর যেভাবে ছলনা করে মানে ইয়ে করে সাকিনুরকে আমার জীবনে গসাইছে, ইয়ে করছে, আমাকে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দিছে, এর মধ্যে মানে আমি তো যাচাই করার সুযোগ পাইনি। দাঁতের বাগানের কথা কি বিশ্বাস করতেছিলাম যে দাঁতের বাগানের ভাইয়ের শ্বশুর বাড়িটা শিক্ষিত, মানে মোটামুটি সোজা কথা সামাজিক একটা পরিবার, এটা সেটা তো খারাপ হয় না। তো ওইসব চিন্তা ভাবনা করে সাকিনুরকে বিয়ে করছিলাম, এ হয় না বা যাই হোক, মেনে নেই বা ইয়ে মানে একটু ইয়ে থাকে না। তো সে বলতেছে সে জানতো না, সে তো জানতে পারছে যে মাগিনরের মানে ইতিহাস বা মাগিনরের চরিত্র, পড়ালেখা, শিক্ষাগত যোগ্যতা এগুলো পরবর্তীতে জানতে পারছে। তো এখন মূল পয়েন্ট যেটা, যে মাগিনুর আর দেশি কুত্তার বিয়েটা কত সালে হয়েছে, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। এই যে তানু মণ্ডলের জন্মের কথা বলে, তানু মণ্ডলের জন্ম 2003 সালে বা 2 সালে বা 1 সালে, যাই হোক না, তানু মণ্ডলের বিয়ের বয়স হয়ে গেছে, এটা সেটা ইয়ে করতে, এই যে তারা ম্যারেজ ডে পালন করে, কত তোমার ম্যারেজ ডে এটা তারা বলে না। কিন্তু ওই যে ওই রেকর্ডিং এ আমি যখন তানু ইয়েকে দাঁতের বাগানকে বললাম তোর ভাই 9 সালে বিয়ে করছে, তো 9 সালে বিয়ে করছে এই বিষয়টা তো একদম কনফার্ম হয়ে গেল। আপনারা অনেকে মানে তানু মণ্ডলকে এখনো দেশি কুত্তার আপন মেয়ে হিসেবে ইয়ে করে নেন। আর কিভাবে প্রমাণ দিব যে তানু মণ্ডলের জন্ম, মানে এতদিন পর্যন্ত কলফিওয়ালা হাশেম আকন্দ জন্মদাতা পিতা হিসেবে মনে করতাম, তো ওই লোক অস্বীকার করে, ঠিক আছে? তো তানু মণ্ডলের জন্ম তাহলে 2009 আগে হইলে তানু মণ্ডলের বাবাকে ডাইনি মাগিনুরের জীবনে আগে আরো কত পুরুষ আসছে, এটার জবাব এখন দাঁতের বাগানের কাছ থেকে জেনে নেবেন। এই যে তানু মণ্ডল টাইটেল দেয় শর্টস ভিডিওতে, তার জীবন পাল্টে দিয়েছে, জীবন পাল্টে গেছে, তার শাশুড়ি তার জীবন পাল্টে দিছে, দাঁতের বাগান তার জীবন পাল্টে দিছে। দাঁতের বাগান সোজা কথা এই বাংলাদেশি ডাইনি মাগিনুরকে ইউটিউবে নিয়ে আসছে। এমনিতে তানু মণ্ডল এই কোলাঙ্গার দেশি কুত্তার বাসায় থেকে কাজের মেয়ে হিসেবে মানে এন্ট্রি পাইছিল। এরপরে স্কুলে ভর্তি হওয়ার জন্য এই ডাইনি মাগিনুর অনেক অনুরোধ করে বলছে বাবার যেহেতু একটা নাম লাগবে, পরিচয় লাগবে, তো আমার নাম দেই মায়ের জায়গায়, মানে মা তো আমি, আমার নাম দিতে হবে, এখন বাপের জায়গায় তোমার নামটা দাও। এভাবে সেভাবে তানু মণ্ডলের প্রাইমারি এটা সেটা মানে কি জানো স্কুলগুলো কি জানি জেএসসি এটা সেটা ইয়ে হইলো। তো মানুষের কাছে কিন্তু এই যে দেশি কুত্তার যত আত্মীয় স্বজন, খালার বাড়ি, কুকুর বাড়ি, দাদির বাড়ি, সবাই জানতো তানু মণ্ডল। সেখানে তো মানে তানু মণ্ডল যাইতেই পারতো না দেশি কুত্তার বাপ জীবিত থাকা অবস্থায়। সোজা কথা ডাইনি মাগিনুরের ইউটিউবের চ্যানেল খোলার আগ পর্যন্ত, ইউটিউব থেকে সে টাকা আয়োজি করার আগ পর্যন্ত, তো হঠাৎ করে এই দেশি কুত্তা বা কি জানো বাংলাদেশি ডাইনি মাগিনুর তানু মণ্ডল ইউটিউবের চ্যানেল খুলে যখন থেকে টাকা পয়সা আয়োজি করা শুরু করলো, তখন ওই যে দেশি কুত্তা সারি ছেড়ে দিছে দারোয়ানের বা পিয়নের এটা সেটা, আর তানু মণ্ডলের মানে বাপ হিসেবে নিজেকে পরিচয় দেওয়া শুরু করছে। তো এখন মানে কি কইতাম, আমাকে কিছু টিনের চশমা পরা বা ওই যে তাদের দালাল চামচা মার্কা কিছু ভিউয়ার্সরা স্মরণ করিয়ে দেবে, খোঁচা দেয়। এই যে আমার গত যে কল রেকর্ডটা শেয়ার করছি সেখানে অনেক দালালের উপদ্রবের মধ্যে এরকম কিছু কমেন্ট ছিল। আমার 2টা মেয়ে আছে, আমারও সন্তান আছে, আমার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি যেন অন্য কোনো মেয়ের, অন্য কোনো মানুষের জীবন নষ্ট না করি। আরে বইনিরা মূর্খের বাচ্চারা, আমি কেন আরেকজনের জীবনে অশান্তি সৃষ্টি করতে যাব বা আরেকজনের জীবন নষ্ট করতে যাব? মন ভাঙা মসজিদ ভাঙা বা সংসার ভাঙা মসজিদ ভাঙা এক সমান, এটা সেটা। আমার সন্তান কোনোদিন আমার কাছে ফিরে আসবে না, আমার সন্তানদের কখনো ভালো হবে না, কত অভিশাপ দিতেছে বা কত কিছু ইয়ে করতেছে। হহুনের দোয়ায়, হহুন মানে শকুনের দোয়ায় কখনোই গরু মারে না, ঠিক আছে? এটা জ্বরে বক মারে ফইরের কেরামতি। তো আমি চাই সবসময় যে আমি আমার সন্তানদেরকে একটা সুন্দর পরিবেশে সুন্দর জীবন দিতে চাই, যে তারা সুস্থ পরিবেশে যেন বড় হইতে পারে, বেড়ে উঠতে পারে।
সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে। ওইসব পরকীয়া পরিবারে বা ভাগাভাগি পরিবারে ডাইনি মাগিনোরের বাপের বাড়ির দিকে সাগিনোরের যে নোংরা পরিবেশে আমার সন্তান সারিকা পড়ে আছে, সেইখানে থেকে আরো একটা টানমন্ডল হোক, যে বাপ ছাড়া আরো একটা মেয়ে হোক, হোক, এইরকম যাতে না হয়, সেই জন্যই তো আমি তাদেরকে এত অনুনয় বিনয় করছিলাম, অনুরোধ করতেছিলাম যে আরেকটা তানুমন্ডল বানায়েন না, আমার মেয়েকে আমার কাছে দিয়ে দেন বা তার সাথে যোগাযোগ করার দেন, ব্যবস্থা করে দেন। এখন আমি যদি কোনো না কোনো কারণে বাই চান্স, মানে আল্লাহ না করুক, আমি যদি সারিকাকে নাই আনতে পারি, উদ্ধার করতে না পারি, সারিকা তার মা খালাদের চরিত্রের হয়ে যায়, তানুমন্ডলের চরিত্রের হয়ে যায়, আমার কিছু করার আছে? শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই যে একটা শরীরে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি নষ্ট হয়ে যায় বা ক্যান্সার হয়ে যায়, তখন সেই অঙ্গটা কেটে ফেলে দিতে হয়। কষ্ট, সেটা হাত হোক, চোখ নষ্ট হোক, পা হোক, মানে কিডনি হোক, ওইটা কিন্তু নষ্ট অঙ্গটা কেটে ফেলে দিতে হয়। তো আমি আমার চেষ্টা শেষ পর্যন্ত যদি নাই পারি, আমার তো সেটা মেনে নিতে হবে, মনে করতে হবে যে এরকম আমার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ হয়তো বা নষ্ট হয়ে গেছিল, তো বেঁচে থাকার জন্য ওই নষ্ট অঙ্গটা কেটে ফেলে দিতে হয়েছে। তো এরকমটা যেন কখনো না হয়। কিন্তু যে তাদের জন্য যে তারা আমার জীবন নষ্ট করছে, তো আমি কি আগ বাড়িয়ে তাদের এইসব গোমর ফাঁস করতে আসছিলাম? নাই যে এই ভণ্ড বাচাল মুখদারি শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান এই ডাইনি মাগিনোকে ইউটিউবে নামিয়ে নিয়ে আসছে, যে আমার কিচ্ছা কাহিনী বলে, মানে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে উস্কানি দিয়ে খুচাখুচি করে ইউটিউবে আত্মপ্রকাশ করার জন্য। তো এই দোষটা কার? এই দোষটা দাঁতের বাগানের না, তার নিজের অতীত যেখানে এত নোংরা, এত কালিমা যুক্ত। সে তো সারা জীবন ফেসবুকই চালানোর প্রশ্নই আসে না, ইমো হোয়াটসঅ্যাপ এইগুলোও চালাবে না। না না, আমি আমার জামাই মোবাইল দিয়ে বাপের বাড়িতে কথা বলবো, নিজেরও কোনোদিন মোবাইলই ধরার কথা না, যেখানে এত এত ছেলেদের খাটকা দিয়ে সে আসছে, এত করে আসছে, তার মানে ভিডিও মানে ভাইরাল হয়েছে, যে তার সেক্স ভিডিও এটা সেটা করে। তো সেখানে সে আর কোনোদিন লোক সমাজে মুখ দেখানোর কথা, সেখানে সে আবার ইউটিউবে নিজে এসে ব্লগ বানিয়ে এখান থেকে টাকা বা ডলার ইনকাম করতে আসে, জীবিকা নির্বাহ করতে আসে। শুধু সে তখন একা নিজে ইনকাম করবে কেন, সেটাও না করে তার ভাইকে, তার ভাবিকে, তার এই পাতানো সৎ ভাতিজিকে, তাদেরকেও চ্যানেল খুলে দিয়েছে। আর এই যে তখন বাংলাদেশি ডাইনি মাগিনোর কোনোভাবে নিজের চ্যানেলকে দাঁড় করাইতে পারতেছিল না, করতে পারতেছিল না। তো আমার মেয়ে সারিকার সুন্দর চেহারাটা দেখিয়ে, অসহায়ত্বটাকে পুঁজি করে, মানে অসহায় সাজিয়ে, এরকম সারিকা কি অসহায় ছিল? কোনোদিন তো সারিকা অসহায় ছিল না। তারা জোর করে, জবরদস্তি, জিম্মি করে সারিকার জীবনটা আজকে এরকম মানে দুর্বিষহ বানিয়ে তুলছে। সারিকা আমার অন্যান্য ভাতিজা ভাতিজিরা যেভাবে বেড়ে উঠতেছে, যে সুন্দর পরিবেশে সুশিক্ষায় বড় হচ্ছে, সামাজিক একটা মর্যাদা নিয়ে মাথা উঁচু করে সমাজে জীবনযাপন করতেছে, সারিকা কি সেটা পারতেছে? এর জন্য কে দায়ী? এর জন্য এই যে কাল নাগিনীরা, পিশাচিনীরা, এইসব রাতের রানী, খাটের রানীরা দায়ী। তো তাদেরকে তো কেউ এসব বলতে শুনলাম না যে অমুকের সন্তানটাকে জোর করে তার সন্তানের জীবনটা কি জন্য নষ্ট করে দিচ্ছেন। আচ্ছা, সারিকা নাকি আমার কাছে আসতে চায় না, তারা শিখিয়ে পড়িয়ে একটা পোষা, মানে কি বলবো, একটা বিড়াল, পাখি, গরু, ছাগল, মানে একটা জিনিসকে, একটা প্রাণীকে পোষ মানালে সে পোষ মানে, জন্তু জানোয়ার, বাঘ সিংহকে পোষ বানাইলে তারাও পোষ মানে, ঠিক আছে? সেখানে সারিকা একটা মানুষের বাচ্চা, একটা ভদ্রলোকের বাচ্চা, একদম শান্ত শিষ্ট একটা, মানে মতো, কি বলবো, আমার মেয়ের মতো মেয়ে হয় না, ছিল না। এখন মা খালাদের সান্নিধ্যে এসে একটু পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে, হচ্ছে, নাচতেছে, হতেছে, কিন্তু এরকমটা ছিল না। সারিকাকে যে এরকম ভাবে গড়ে তুলতেছে, এর জন্য কে দায়ী? এর জন্য এই দাঁতের বাগান দায়ী, এর জন্য সবচেয়ে বেশি দাঁতের বাগান দায়ী, তারপর বাংলাদেশি ডাইনি মাগিনোর দায়ী, এর চেয়ে বেশি এখন বলবো গার্জিয়ান হিসেবে, একজন পুরুষ হিসেবে, বড় ভাই হিসেবে, স্বামী হিসেবে, ওই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তার একটা ধমকিয়ে স্ত্রীকে, বউকে, বোনকে, মানে শালীকে ধমকিয়ে শাসন করে, এই তোরা কি নষ্টামি নোংরামি শুরু করছিস। কিন্তু সেইটা না করে এই ফকিন্নির বাচ্চা আর উল্টো তার বউয়ের, তার বোনের নষ্টামি নোংরামিকে প্রশ্রয় দিয়ে নিজে সেই নষ্টামি নোংরামিতে গা ভাসিয়ে দিই। কারণ তার জন্মই তো হয়েছে নষ্টামি নোংরামির ফলে, তাদের জন্মগুলোই তো অবৈধ। এই জন্য এই ফকিন্নির বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা যে আমার সাথে কথা দিয়েও বেইমানি করলো, যে কি প্রিয়া, তোমার সন্তানকে তোমার কাছে দিয়ে দিব,
তুমি অপেক্ষা করো, সাকিনুরের বিয়েটা হয়ে যাক। আর যদি তোমার সন্তান তোমাকে না দিই, তাহলে তখন তুমি বললো, আরে বেটা দেশি কুত্তা, তুই তো কোনো মানুষের বাচ্চাই না, এই শীতে একটা অমানুষের বাচ্চা, তুই একটা জানোয়ারের বাচ্চা। তো আমি এখন তাদেরকে দোলাই করলে তখন সেটা দোষ হয়ে যায়, তাই না? তো কি বলবো, কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে গেছে। আজকে এমনিতে সোজা কথা, মানে কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না। তো এখানে এই যে আবার প্রমাণ করে দিলাম দেশি কুত্তা এবং ডাইনি মাগিনুরের বিয়েটা কত সালে হয়েছে। তো এখান থেকেই আপনারা ইয়ে করে নেন যে তানু মণ্ডলের বয়স কত। তানু মণ্ডলের যে নাচের ভিডিও 2017 সালে মানে আমাকে পাঠানো হয়েছিল, এবং সেটা আমি যে কিছুদিন আগে তানু মণ্ডলের বিয়ের সময় তানু মণ্ডলের মায়ের সাথে বা খালার সাথে তানু মণ্ডল নাচতে ছিল হুগা দোলাই না, যে ড্যান্স, ওই ভিডিওতে তানু মণ্ডল কত বড় বা এখন কত সালে বিয়ে হয়েছে, এই সেই সব মিলিয়ে তানু মণ্ডলের মানে জন্ম পরিচয়টা এখান থেকে আপনারা বের করে নেন যে আদতে এই ডাইনি মাগিনুর কিভাবে এই তানু মণ্ডলের জন্ম দিয়েছে, তানু মণ্ডলের বাবাকে। দেশি কুত্তা যে তানু মণ্ডলের বাবা না, এটা আবারও একদম পরিষ্কারভাবে প্রমাণিত। এটা যারা মেনে না নিতে পারবেন বা স্বীকার না করবেন, তারা কি বলবো এখনো বুদ্ধি প্রতিবন্ধী, অথবা যারা এটা গলাবাজি চাপাবাজি করে এটাই বলতে আসবেন, তারা সবচেয়ে বড় দালাল এবং চামচা। তো এইসব দালাল চামচাদের এখন কি বলার আছে, তাদের মানে ইয়েটা বক্তব্য বা তাদের ভাষণ আমি একটু শুনতে চাই। তো তোরা কমেন্টের মাধ্যমে তোদের বক্তব্যগুলো একটু পেশ করে যাস, ঠিক আছে? দালালের বাচ্চারা, চামচার বাচ্চারা। তো কুলাঙ্গার দেশি কুত্তা, বাংলাদেশি ডাইনি মাগিনোর, তানু মণ্ডল, দাঁতের বাগান, তোরা তোদের কোনো বক্তব্য থাকলে সেটাও এখানে দিয়ে যাস, ঠিক আছে? বা তোদের কোনো ভিডিওতে মানে নিজের মুখে যুক্তি খণ্ডন করতে আসিস, ঠিক আছে? তো আজকে কথা বলতে বলতে যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাই আর কোনো কথা না বলে এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।